নমস্কার, আপনাকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। কয়লাকাণ্ডে 25 রেখে 75 ভাগ কাদের দিতেন? বুদবুদে ওসিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর। শতাব্দীর বৃহত্তম বাণিজ্য চুক্তি, এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী মোদির ঘোষণা। মুখ্যমন্ত্রী এসআইআর মামলাকে প্রায়োরিটি তালিকায় এগিয়ে এলো কেস নম্বর। 2025 সালে ভোটার তালিকা অনুযায়ী 2026-এ নির্বাচন হোক, সুপ্রিম কোর্টে আর্জি মমতার। সুপ্রিম কোর্টে মমতা, গুরুত্ব না দিয়ে দিলীপের খোঁচা, সরকার থাকবে না, কিছু তো করতে হবে। ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, ওদের কাজ শুধু নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টে জোর সওয়াল মমতার। এরপরে আসি বিস্তারিত খবরে। কয়লাকাণ্ডে 25 রেখে 75 ভাগ কাদের দিতেন? বুদবুদের ওসিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর। মঙ্গলবার ভোর থেকেই কয়লা পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। বীরভূম, আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই অভিযানের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্য, কয়লাকাণ্ডে এসিএল এর আধিকারিকদের যদি গ্রেপ্তার করা যায়, জেল খাটানো যায় বা সাসপেন্ড করা যায়, তাহলে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? উনার প্রশ্ন, ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, এসপি এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা কবে নেওয়া হবে? তিনি দাবি করেন, বুদবুদের বর্তমান ওসি মনোরঞ্জন মণ্ডল আগে বারাবণীর ওসি ছিলেন, তাকে হেফাজতে নিয়ে জেরা করা হোক বলেও দাবি করেন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু আরও অভিযোগ করেন, কয়লা পাচারের টাকা 75 এবং 25 ভাগে ভাগ হতো। 25 নিজেরা রাখত, 75 কাকে কাকে দেওয়া হতো সেটা জনগণের জানা উচিত। লালা ও বিনয় মিশ্র নেতৃত্বে কয়লা পাচার কাণ্ডে একটি বিশাল স্ক্যাম। ইতিমধ্যেই অনেকে জেল খেটেছে, কেউ জেলে রয়েছে, আবার অনেকে জেলে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। ওনার কথায়, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লেও এখনও ফাইল চার্জশিট হয়নি। তৃণমূলের শাসনকালে রাজ্যে দুটি বড় কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করেন শুভেন্দুবাবু। একটি গরু পাচার, অন্যটি কয়লা পাচার। ওনার অভিযোগ, এই দুটি কাণ্ডে রাজনৈতিক নেতা মাফিয়ারা নয়, পুলিশের একাংশও জড়িত। তিনি জানান, অনুপ মাঝির মামলায় পশ্চিমবঙ্গে অন্তত 9 জন আইপিএস অফিসারকে বারবার দিল্লিতে ইডি দপ্তরে ডাকা হয়েছে। তাদের মধ্যে শ্যাম সিং, আকাশ মেঘারিয়া, সিলভা মুরুগানের নাম উল্লেখ করেন তিনি। পাশাপাশি ডিএসপি, ইন্সপেক্টর এবং আইসির স্তরের আধিকারিকদের জড়িত থাকার অভিযোগও তোলেন। ওনার দাবি, এক্ষেত্রে রাজ্যপাল আদালতের মাধ্যমে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের সম্পত্তি ক্রোক করা হোক, প্রয়োজন হলে হেফাজতে নিয়ে জেরা করা হোক। এরপরে যে খবরে আসি, শতাব্দীর সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি, এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী মোদির ঘোষণা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এনডিএ সাংসদদের বৈঠকে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তিকে শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই চুক্তি ভারতের আন্তর্জাতিক মর্যাদা এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিফলিত করছে। চুক্তি অনুযায়ী আমেরিকা ভারতীয় পণ্যের উপর প্রযোজ্য পারপার্শ্বিক শুল্ক 25% থেকে কমিয়ে 18% আনবে। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, ভারত দ্রুত বিশ্ব রাজনীতিতে একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ও বৈশ্বিক ভারসাম্য রক্ষায় আমাদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা হল ভারত বিশ্বমঞ্চে একটি নির্ধারণমূলক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই চুক্তি ভারতের অর্থনীতি ও রপ্তানি ক্ষেত্রে কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী এসআইআর মামলাকে প্রায়োরিটি তালিকায় এগিয়ে এলো কেস নাম্বার। শুনানি কক্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন। বিচারপতি অনুমতি নিয়ে সওয়াল শুরু করেন তিনি। বাংলার এসআইআর নিয়ে এই মামলাকে অগ্রাধিকার দিল সুপ্রিম কোর্ট। 2025 সালে ভোটার তালিকা অনুযায়ী 2026-এ নির্বাচন হোক, সুপ্রিম কোর্টে আর্জি মমতার। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে বুধবার গুরুত্বপূর্ণ শুনানির আগে একাধিক দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে দায়ের করা মামলার শুনানিতে তিনি নিজে সওয়াল করতে পারেন, এমন জল্পনার মাঝেই আগেভাগে শীর্ষ আদালতে পৌঁছে যান তিনি।
শুনানির আগে ভোটার তালিকা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদালতের নজরে আনার আবেদন জানান মুখ্যমন্ত্রী। শুনানির আগে ভোটার তালিকা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদালতের নজরে আনার আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি আদালতের কাছে আবেদন জানান 2026 সালে বিধানসভা নির্বাচন যে 2025 সালে ভোটার তালিকা অনুসারে অনুষ্ঠিত হয়। ওনার যুক্তি, ভোটার তালিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ভোটার তালিকা নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আদালতের নজরে আনেন মুখ্যমন্ত্রী। তথ্যের সামান্য অসঙ্গতি বা ভুলের কারণে যাতে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নামের বানান সংক্রান্ত সমস্যার জেরে যে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে সেই প্রত্যাহারের নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি। ফর্ম নম্বর 7 নিয়েও সুপ্রিম কোর্টে বড় দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ওনার বক্তব্য, যাদের বিরুদ্ধে 7 নম্বর ফর্ম জমা পড়েছে তাদের নাম প্রকাশ করা হোক। পাশাপাশি গণহারে এই ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। এই প্রক্রিয়ার অপব্যবহার হলে ভোটার তালিকা স্বচ্ছতার প্রশ্নের মুখে পড়তে পারে। তাছাড়া পশ্চিমবঙ্গে নিয়োজিত মাইক্রো অবজারভারদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এসআইআর মামলা এবং ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী এই আইনি লড়াই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। সুপ্রিম কোর্টে মমতা গুরুত্ব না দিয়ে দিলীপের খোঁচা, সরকার থাকবে না, কিছু তো করতে হবে। রাজ্য জুড়ে এসআইআর নিয়ে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বুধবার শীর্ষ আদালতের দিকে নজর গোটা দেশের। সুপ্রিম কোর্টে আজ রাজ্যের দায়ের করা এসআইআর মামলা শুনানি হয়েছে। এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়াল করেছেন। রাজ্যের প্রাক্তন বিজেপি নেতা তিনি খোঁচা দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে অনেক পরিচয়, কবি, সাহিত্য, দার্শনিক। তবে এখন তিনি কি ধরে নিয়েছেন এপ্রিলের পর সরকার আর থাকবে না, তাই বিকল্প পথ খুঁজতেই ফাইল হাতে সুপ্রিম কোর্টে যাতায়াত শুরু করলেন বলে ব্যঙ্গ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ইলেকশন কমিশনের অফিসাররা যদি তাদের বিরুদ্ধে খারাপ আচরণ করেছেন তাহলে তিনি 1.5 ঘন্টা ধরে সেখানে কি করছিলেন? ওনার কটাক্ষ, কাপ চা খাওয়া হয়েছে সেটাও পরিষ্কার করা উচিত। সত্যি অসহযোগিতা হলে সঙ্গে সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে আসা উচিত ছিল। গোটা বিষয়টি নাটক ছাড়া আর কিছুই নয়। এরপরে যে বড় খবরে আসি, হোয়াটসঅ্যাপ কমিশন, ওদের কাজ শুধু নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধান বিচারপতির ইজলাসে প্রথম সারিতে দাঁড়িয়ে নিজেই সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনোত্তর ভারতে এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে সরাসরি যুক্তিতর্কের জাল বুনলেন তার রাজনৈতিক অবস্থানের পক্ষে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্তর অনুমতি চেয়ে আবেগঘন কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, আমি কি একটু ব্যাখ্যা করতে পারি? আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি এই রাজ্যের মানুষ, আপনারা সদয় বলেই আজ এখানে দাঁড়াতে পেরেছি। বেঞ্চের প্রতি আমার শ্রদ্ধা, বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও আমার প্রণাম। কিন্তু একটু সৌজন্য দেখানোর পরই ক্রমশ প্রকাশ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী চেহারাটি। তিনি সপাটে বলেন, সমস্যা তখনই শুরু হয় যখন সব কিছু শেষ হয়ে যায় অথচ ন্যায় মেলে না। যখন ন্যায় দরজার আড়ালে কাঁদে তখনই মনে হয় কোথাও আমরা বিচার তো পাচ্ছি না। সন্দেহ নেই এই মামলা তথা তৃণমূলের রাজনৈতিক লড়াই, যেখানে বাংলার এসআইআর প্রক্রিয়া চলছে, তার সমূহ প্রতিঘাত 26শে ভোটের পড়ার অশনি সংকেত দেখতে পাচ্ছেন তিনি। কিন্তু সাহসী মুখ করে মমতা এদিন তার সওয়ালে বলেন, এই লড়াই কোনো দলের হয়ে নয়, তবে আমি খুব নগণ্য একজন মানুষ। আমি এখানে কোনো রাজনৈতিক দলের হয়ে লড়তে আসিনি, নাগরিক অধিকারের প্রশ্নে আমি কথা বলতে এসেছি। এর জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, পশ্চিমবঙ্গ রাজ্য নিয়ে অধিকারে মামলা দায়ের করেছে এবং এই মামলা দেশের অন্যতম সেরা আইনজীবীরা রাজ্যের হয়ে সওয়াল করছেন। বেঞ্চ বিশেষভাবে উল্লেখ করে কপিল সিব্বলের ভূমিকার কথা। প্রধান বিচারপতির কথায়, সিব্বল আগেই রাজ্যের প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতা এবং প্রকৃত নাগরিকদের নাম বাদ পড়ার যথার্থ আশঙ্কা তুলে ধরেছেন। এই মামলার সেটাই কেন্দ্রবিন্দু। তার স্পষ্ট অভিযোগ, এই প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, নাম বাদ দেওয়া। এটা আসলে ডিভিশনের জন্য তৈরি করা হয়েছে, গোটা পরিকল্পনাতেই গরমিল। এক ধাপ এগিয়ে তিনি বলেন, এটা হোয়াটসঅ্যাপের কমিশন, যাচাই নয়, শুধু নাম বাদ করাটাই ওদের কাজ। বাস্তব উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, ধরা যাক কোনো মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে এবং স্বামীর পদবি নিল, সেখানেই কি মিসম্যাচ বলা হবে? বেঞ্চ জানায় এমনটা হওয়ার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী পাল্টা দাবি, ঠিক এটাই করা হচ্ছে। বহু বিবাহিত মহিলা, বহু পর্যায় শ্রমিকের নাম কাটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে। বাংলাকেই কেন টার্গেট? অন্য রাজ্যে কাস্ট সার্টিফিকেট চলে, শুধু বাংলাতেই কেন ভোটের ঠিক আগেই টার্গেট করা হচ্ছে?